আচ্ছা, আমাদের কিন্তু এটা কিন্তু মুখস্থ করতে হবে, পরীক্ষা কিন্তু এইগুলোই আসবে। প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি পড়ছে? এগ্রিকালচার। এগ্রিকালচার মানে সবাই জানো, কৃষিজ জিনিসপত্র, মানে কৃষিকাজ পড়ছে প্রাইমারি সেক্টরের মধ্যে। ফরেস্ট্রি অ্যান্ড ফিশিং। ফরেস্ট, হোয়াট ইজ ফরেস্ট্রি? ফরেস্ট্রি কি জিনিস? বিভিন্ন গাছ করলে সেটা ফরেস্ট্রি। আর কোনো কিছু যখন খাদ্যদ্রব্য বা ক্রপ চাষ করছে সেগুলো হচ্ছে তোমার এগ্রিকালচারের মধ্যে পড়ছে। বিভিন্ন তাহলে বনজ। হ্যাঁ, বনজ, হ্যাঁ। এবং ফিশিং, ফিশিংটা হচ্ছে মাছ ধরা। তাহলে এইগুলো পড়ছে প্রাইমারি সেক্টরের মধ্যে। নেক্সট সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারির মধ্যে আসছে মাইনিং অ্যান্ড কোয়ারিং। মাইনিং কোয়ারিং একই জিনিস, ওই খনন কার্য, খনিজ জিনিস যেগুলো করা হচ্ছে, খনিজ মানে খনন করে কোনো জিনিস যেটা পাওয়া যাচ্ছে সেটা পড়ছে হচ্ছে মানে তেল উৎপাদন, মাইকা, আহ, আহ, ইত্যাদি যেগুলো উৎপাদন করা হচ্ছে এগুলো পড়ছে সেকেন্ডারি সেক্টরে। ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে কোনো জিনিস উৎপাদন, এই তৈরি করা, এই ফোনটা তৈরি করা, বা একটা বাইক তৈরি করা, যে কোনো কিছু ম্যানুফ্যাকচারিং। গম থেকে আটা তৈরি করা, এটাও একটা ম্যানুফ্যাকচারিং, আটাটা। তাহলে এইগুলো ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস গুলো পড়ছে হচ্ছে কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে। এবার এখানে একটা কনফিউশন তৈরি হয়। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি থেকে মনে হয় আমাদের ইলেকট্রিক অফিসের কথা মনে পড়ে। ইলেকট্রিসিটি বলতে গেলে ইলেকট্রিসিটির উৎপাদনকে বলছে, যেখানে যেখানে কয়লা থেকে, কয়লা পুড়িয়ে যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেই জায়গার কথা বলছে। ইলেকট্রিসিটিটা কিন্তু পরীক্ষায় আসে, কারণ এটা দেখে আমাদের ইলেকট্রিক অফিসের কথা মনে পড়ে সবারই। আমাদের তো বাড়ির সামনে পাওয়ার হাউস নেই, মানে দেখতে পাই না কোথায় কি তৈরি হচ্ছে, সেই জন্য আমাদের ইলেকট্রিক অফিসের কথা মনে পড়ে। তো সেই জন্য এটা এটা কিন্তু পরীক্ষায় আসে, যেহেতু কনফিউজিং। গ্যাস, গ্যাস উৎপাদনের কথা বলছে। ওয়াটার সাপ্লাই ইত্যাদিগুলো সব পড়ছে হচ্ছে সেকেন্ডারি সেক্টরের মধ্যে। টারশিয়ারির মধ্যে কি পড়ছে? কনস্ট্রাকশন, বিল্ডিং, বিল্ডিং কনস্ট্রাকশন, ট্রেড, কোনো কিছু ব্যবসা, ট্রান্সপোর্ট, যে গাড়িগুলো আমরা চড়ছি, বাস, ট্রেন ইত্যাদি সবই হচ্ছে সার্ভিস সেক্টর। হোটেল, যে হোটেলে থাকছি ওটা ওটা সার্ভিস দিচ্ছে তারা। কমিউনিকেশনস, কমিউনিকেশনস যেগুলো ফোন ইউজ করছি, ইত্যাদি নেটওয়ার্ক, মানে নেট নেট ফেট যেগুলো পাচ্ছি সেগুলো সবই কিন্তু আমাদের সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। ফিনান্স, ফিনান্স মানে বাইক কিনছি ফিনান্সে, ফোর হুইলার কিনছি ফিনান্স দিয়ে, যে ফিনান্স সার্ভিসটা তারা দিচ্ছে, ধার দিচ্ছে, তো কিন্তু সার্ভিস সেক্টর। ইন্স্যুরেন্স, ব্যাংক, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে, ইত্যাদি সবই পড়ছে কিন্তু সার্ভিস সেক্টরের মধ্যে। তোমাদের কিন্তু এইগুলোই মুখস্থ করতে হবে, এইগুলোই পরীক্ষায় আসবে। এতক্ষণ প্রাইমারি সেক্টর কি, সেকেন্ডারি কি, টার্সিয়ারি কি জানলাম জাস্ট নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, বাট পরীক্ষায় কিন্তু আসবে এইগুলোই, এগুলো মুখস্থ করতে হবে। এবার আমরা দেখবো যে 2019-20 সালে, মানে এই বছর লাস্ট যে year চলে গেল, সেই বছর প্রাইমারি সেক্টরে ভারতবর্ষের জিডিপি, জিডিপিটা আমরা নেক্সট পরে কি জিনিস আপাতত দেখি। জিডিপি মানে হচ্ছে কোনো দেশের উৎপাদন এক বছরে, GDP বলতে, ডিটেলসে পরে দেখবো। তো একটা দেশের উৎপাদনকে, উৎপাদনের কত অংশ প্রাইমারি সেক্টর থেকে এসছে, কত সেকেন্ডারি সেক্টর থেকে, কত টার্সিয়ারি সেক্টর থেকে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এটা এই বছরের, মানে তোমরা যে ফিলিমসটা পাবে নেক্সট, বা সিএইচএসএল ফিলিমস, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ডেটাটাই লাগবে, এই ডেটাটা মুখস্থ করে ফেলো। মানে এটা ফার্স্ট যে বছরটা গেল 19-20, সেই বছরের ডেটা। এই বছরে, এই এক বছরে জিডিপির মানে মোট উৎপাদনের কত শতাংশ কোন সেক্টর থেকে এসছে, ঠিক আছে, মোট উৎপাদনের কত শতাংশ কোন সেক্টর থেকে এসছে। তাহলে মোট উৎপাদন যদি আমি একটা গোল করে একটা চার্টে প্রকাশ করি, পাই চার্টে, তো সবচেয়ে বেশি দেওয়া কোন সেক্টর থেকে এসছে? সবচেয়ে বেশি এসছে কোন সেক্টর থেকে? সবচেয়ে বেশি এসছে, সবচেয়ে বেশি এই অংশটা টারশিয়ারি সেক্টর থেকে, 54.77%। এগুলো মুখস্থ রাখতে হবে একদম, কত পার্সেন্ট সেটা কিন্তু মুখস্থ করতে হবে। 54.77% টারশিয়ারি সেক্টর থেকে। সেকেন্ডারি থেকে এসছে 24.07%। আর প্রাইমারি থেকে এসছে 17.76%। উৎপাদন যদি এতটা হয়ে থাকে, এর মধ্যে সবচেয়ে বেশি অংশ জুড়ে আমাদের উৎপাদনটা হয়েছে কোথা থেকে? সার্ভিস সেক্টর, তারপরে সেকেন্ডারি সেক্টর, তারপরে প্রাইমারি সেক্টর। তাহলে প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি না কম আমাদের ইকোনমিতে? প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন মোর অর লেস কম সবচেয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশের দ্য 6% পপুলেশন, মানে ওয়ার্কিং ফোর্স অফ আওয়ার কান্ট্রি,
আর ফলস আন্ডার দ্য প্রাইমারি সেক্টর। তাহলে দেশের 60% মানুষ যারা ওয়ার্কিং ফোর্স আছে, যারা কাজ করে, কর্মরত মানুষ, তারা প্রাইমারি সেক্টরে কাজ করে। তাহলে মানে প্রাইমারি সেক্টর এবং প্রাইমারি সেক্টরের সাথে জড়িত কোনো জিনিসের সাথে কাজ করে। তাহলে 60% মানুষ, পপুলেশন 60% পপুলেশন মিলে মাত্র 7.76% জিনিস উৎপাদন করেছে। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। সব যেখানে কাজ হ্যালো করে স্যার। স্যার বলছি যে আপনার ভয়েসটা না মাঝে মাঝে একটু কেটে কেটে যাচ্ছে, কয়েকটা শব্দ শোনা যাচ্ছে না। ওকে ওকে, আমি খেয়াল রাখছি, আমার মাইকটা বারবার নেমে যাচ্ছে তো ওই জন্য। ঠিক আছে, আচ্ছা। থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের দেশের 60% ওয়ার্কফোর্স মিলে মাত্র 17.76% জিনিস উৎপাদন করেছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুব বাজে দিক। কারণ যেখানে ওয়ার্কফোর্স বেশি থাকবে সেখানে তো বেশি উৎপাদন হওয়া উচিত। নইলে তো এই যে মাত্র এতটুকু উৎপাদন এত লোকের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, করে পড়ছে। এই জন্য এত কৃষক সুসাইড করছে। বা কিছু কিছু জায়গায় আছে উন্নয়ন বা ভালো, কৃষকদের উন্নতি ঘটেছে, বাট কিছু কিছু জায়গায় নেই। মানে এখানে ভালো তো ভালো, জানবো যখন যখন হচ্ছে আমরা ওই গ্রিন রিভলিউশন পড়বো তখন জানবো। আচ্ছা, নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট আমরা যে কনসেপ্টটা জানবো সেটাকে বলছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলতে কি বোঝায়? এগুলো সব পরীক্ষা কোশ্চেন আসে। জাস্ট কনসেপ্ট গুলো বোঝো, মানে রিলেট পরে করব। রিলেট আমরা পরে করব, আগে কনসেপ্ট গুলো শিখে নিই, তারপর অটোমেটিক্যালি রিলেট করতে পারবো। ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি বলেছি আমরা? ধরো কোনো জিনিস, যে কোনো জিনিস, এই পেনটাও হতে পারে, চাল হতে পারে, মানে ধান হতে পারে, যে কোনো জিনিস উৎপাদন, কোনো জিনিস উৎপাদনের ক্ষেত্রে কি কি লাগে? কত টাকা লাগবে। এই পেনের যে র মেটেরিয়ালস কিনতে হবে, তো তার জন্য টাকা লাগবে। সেটাকে আমরা কি বলি? ক্যাপিটাল। এই পেনটার অ্যাসেম্বলিং করার জন্য লেবার লাগবে, যারা অ্যাসেম্বলিং করবে। অ্যাসেম্বলিং তো করার জন্য একটা জায়গা লাগবে। মাঠে বসে অ্যাসেম্বলিং করলে তো বৃষ্টি বৃষ্টিতে পড়লে পেন নষ্ট হয়ে যাবে, রোদে বৃষ্টিতে নতুন পেন পূর্ণ হয়ে যাবে। তো একটা জায়গা লাগবে, ঘর লাগবে, সেটা হচ্ছে ল্যান্ড, মানে একটা কারখানা লাগবে। এন্টারপ্রাইজ লাগবে, সেই কারখানা যার নামে, তাদের কাছ থেকে গভর্নমেন্ট আবার ট্যাক্স নেবে তো। বা পেনটার তো একটা নাম দিতে হবে, না তো তো কি নামে চালাবে? ওরকম দেখতে পেন অনেকে উৎপাদন করে দেবে। সেই জন্য একটা এন্টারপ্রাইজ লাগবে, অর্গানাইজেশন লাগবে। তাহলে যে কোনো জিনিস উৎপাদনের ক্ষেত্রে আমাদের ফ্যাক্টরস মানে কি? চারটে factors বলতে চারটে জিনিস, কারণ চারটে জিনিস আমাদের লাগবেই। কি কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড এন্টারপ্রাইজ। তাহলে দোজ মানে দিজ আর ফ্যাক্টরস অফ হুইচ, ফ্যাক্টরস অফ প্রোডাকশন। তাহলে এরপরে যদি আমাদের কোশ্চেন আছে, হুইচ অফ দ্য ফলোইংস আর নট দ্য ফ্যাক্টর অফ প্রোডাকশন, চারটের মধ্যে একটা অন্য জিনিস দিয়ে দিল, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো এর মধ্যে কোনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন নয়। এর মধ্যে কোনটা ফ্যাক্টরস অফ প্রোডাকশন নয় যদি জিজ্ঞেস করে, এই চারটে এই তিনটে দিল, এর মধ্যে থেকে আর একটা অন্য কিছু দিল, তাহলে সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে যে কোনো জিনিস উৎপাদনের ক্ষেত্রে ফ্যাক্টরস অফ প্রোডাকশন কোনগুলো? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ এই ধারণাটা ক্লিয়ার হলে আমরা পরবর্তীকালে আবার একটা জিনিস, ফ্যাক্টর কস্ট কি, সেটা বুঝতে পারবো। সেটা পড়বো তখন বলবো। তাহলে এই ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারছো, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, এগুলোকে বলা হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন। নেক্সট স্লাইড প্লিজ। এরপর আমরা দেখবো যে যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে হোয়াট ইজ কল্ড ফ্লো অফ ইনকাম, সার্কুলার ফ্লো, সার্কুলার ফ্লো অফ ইনকামও বলা হয়। দিস ইজ অলসো কল্ড সার্কুলার
ফ্লো অফ ইনকাম। হোয়াট ইজ ফ্লো অফ ইনকাম? এটা কমপ্লেক্স ব্যাপার। স্যার একটু জুম করলে ভালো হতো স্যার। হ্যাঁ, স্যার পিকচারটা একটু জুম করেন না স্যার। ঠিক আছে, হ্যাঁ করে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। ভিজিবল আছে কি? আচ্ছা হ্যাঁ, স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা একটু এতক্ষণ যেগুলো মোটামুটি সিম্পল ছিল, এটা একটু কমপ্লেক্স। এটা একটু মানে সবাই অ্যাটেনশন। হোয়াট ইজ ফ্লো অফ ইনকাম বা সার্কুলার ফ্লো অফ ইনকাম? হাউস হোল্ড বলতে, আমি বলছি হাউস হোল্ড বলতে কাদেরকে বোঝায়? কোনো দেশের হাউস হোল্ড বলতে আমাদেরকে বোঝায়, ইন্ডিভিজুয়াল। আমি একটা ইন্ডিভিজুয়াল, আপনারা প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়াল, আপনাদের প্রত্যেকের একটা ফ্যামিলি আছে। তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল মানুষগুলোকে নিয়ে একটা ফ্যামিলি তৈরি হয়। সব ফ্যামিলিকে যদি আমি একসাথে যোগ করি, তারাই হচ্ছে দেশের হাউস হোল্ড। দেশের যা ফ্যামিলি আছে সবাইকে যদি যোগ করে দিই, তাহলে দেশের পুরো মানুষ, এটাকে বলা হয় হাউস হোল্ড। তাহলে এখানে এইটা ধরো দেশের মানুষ এই ঘরটা বাস করে, একটা দেশের সব মানুষ ঘর যা আছে, মানে সব মানুষ, দেশের সব মানুষ এই ঘরটাতে বাস করে। দ্য হোল হাউস representing the whole people of the country. Same. Suppose this house is representing the whole people of the country. Okay? এই বাড়িটাতেই একটা দেশের সকল মানুষ বাস করে। আর সেই দেশে একটাই মাত্র, যেটা হচ্ছে কারখানা। এই ধোঁয়া বেরোনো তাহলে এটা কারখানা, সেই একটাই কারখানা আছে। ক্লিয়ার তো? এবার ভাবো, এই কারখানা কোনো জিনিস উৎপাদন করতে গেলে, এই যে হচ্ছে ফার্মটা আছে, এই ফার্মটার কি কি লাগবে? আমি একটু আগে বললাম, কোনো জিনিস উৎপাদন করতে হলে কি কি লাগে? ল্যান্ড লাগে, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। তাহলে এই ফার্মটার যে জিনিসগুলো লাগবে, ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই যে একটা দেখছি আমরা, এই লাইনটা, ফ্যাক্টরস অফ প্রোডাকশন গুলো কে প্রদান করবে? এই ফার্মটার, এই ফার্মটা একটা জিনিস উৎপাদন করছে, সে ফ্যাক্টরস অফ প্রোডাকশন করতে হবে, দেশের মানুষের থেকেই তো পাবে, এই হাউস হোল্ডের মধ্যে থেকেই পাবে। এর থেকেই কেউ কাজ করবে এই ফার্মে, তারা হচ্ছে লেবার, কেউ টাকা দেবে এদের, এই ফার্মকে যারা টাকা দিচ্ছে তারা মিলে এটা অর্গানাইজেশনটা করছে, তারাই মালিক। আবার কেউ তার জমি দিয়ে এই করতে দেবে, তার নিজের জমি দিয়ে। তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর হচ্ছে অর্গানাইজেশন কারা প্রদান করছে? এই হাউস হোল্ডটা প্রদান করছে। আবার এই কারখানা যে দ্রব্যটা উৎপাদন করলো, ধরো এই কারখানা চাল উৎপাদন করছে, রাইস, এই কারখানা যে জিনিসটা তৈরি করলো, সেই জিনিসটা কাদের কাছে বেচবে? বিক্রি করবে কার কাছে? এই দেশের মানুষদের কাছেই তো বিক্রি করবে। এই যে এই এই ফ্লোটা হয়ে যাচ্ছে। তাহলে এদেরকে এখানে এরাই হচ্ছে কাজ করছে এখানে। আবার কিনছে কারা এই জিনিসটা? এরাই কিনছে। ক্লিয়ার? আমি বলতে পারি কি, এই এদের ইনকাম যেটা, মানে এরাই তো ফ্যাক্টরস অফ প্রোডাকশন, হাউস হোল্ডরা, এদের যেটা ইনকাম, মানে এদের যেটা আয়, সমান হচ্ছে এর ব্যয়টা, এর এক্সপেন্ডিচার, এর যেটা ব্যয় সেটাই তো এদের আয়। আবার দেখছি এর যেটা আয় সার্ভিস থেকে ফ্রিতে দিচ্ছে না, এক টাকা নিচ্ছে বিনিময়ে। তাহলে এই কারখানার যেটা আয়, এর সেটা কি? এক্সপেন্ডিচার, এরাই কিনছে। তো এরপরে আমরা দ্বিতীয় জিনিসটা দেখব। এই এই যেটা বললাম সেটাই এখানে বলা রয়েছে, কনজিউমার এক্সপেন্ডিচার। মানে এরা হচ্ছে কনজিউমার, বাড়ির লোকেরা, এই যে একটা লোক, দুটো লোক, এরা হচ্ছে কনজিউমার। এটা যেটা এক্সপেন্ডিচার, এদের যেটা খরচ এক্সপেন্ডিচার, আর সেটাই আবার এর হচ্ছে আয়। আর এর যেটা খরচ সেটা হচ্ছে এর আয়। এই যে এরাই তো কাজ করছে, কেউ ওয়েজ নিচ্ছে, কেউ এই ল্যান্ডের রেন্ট নিচ্ছে, কেউ যারা টাকা ইনভেস্ট ডিভিডেন্ডস নিচ্ছে। তাহলে কি
এদের যেটা আয় এর সেটা ব্যয়, ওর যেটা আয় এর সেটা ব্যয়। মানে ফার্মের আয় সমান হচ্ছে হাউসহোল্ডের ব্যয়, হাউসহোল্ডের আয় সমান ফার্মের ব্যয়। এটাই হচ্ছে সার্কুলার ফ্লো। মানে ফ্লোটা এইভাবে হয়, এটাকে সার্কুলার ফ্লো অফ মানিও বলা হয়, সার্কুলার ফ্লো ফ্লো অফ ইনকামও বলা হয়, আর সার্কুলার ফ্লো অফ মানিও বলা হয়। হ্যাঁ, একটু ছোট করুন। তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা ইংরেজিতে এক্সপেন্ডিচার অফ ওয়ান প্লেয়ার। আপনাদেরকে ইংলিশটা মাথায় রাখতে হবে আর বাংলাতে বুঝে রাখতে হবে, বা যার যেটা মাতৃভাষা সেটাতে বুঝে রাখবেন, আর এই ল্যাঙ্গুয়েজটা মুখস্থ করে রাখবেন, কারণ পরীক্ষায় কিন্তু এই ল্যাঙ্গুয়েজটাই আসবে। যে এক্সপেন্ডিচার অফ ওয়ান প্লেয়ার ইজ ইকুয়ালস টু ইনকাম অফ অ্যানাদার প্লেয়ার। হাউসহোল্ডের আয় সমান ফার্মের ব্যয়, ফার্মের আয় সমান হাউসহোল্ডের ব্যয়। নেক্সট যে বলছে সেটা কি বলছে, তাহলে আমরা সার্কুলার ফ্লো অফ ইনকামটা কি বোঝা গেছে? একটু রেসপন্ড করুন, কেউ রেসপন্স করুন। কারোর কোথাও ডাউট আছে কি? সার্কুলার ফ্লো অফ ইনকামটা বোঝা গেছে তো? ওকে, ধরে নিচ্ছি বোঝা গেছে। তাহলে আমরা এবার দেখবো যে কিভাবে আমরা ন্যাশনাল ইনকাম মাপতে পারি। ন্যাশনাল ইনকাম বলতে কোনো দেশের এক বছরে বা একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে যে পরিমাণ গুডস এবং সার্ভিস প্রডিউসড হয় একটা দেশে, ধরলাম এটা একটা দেশ, এই গোলটা, এই দেশে এক বছরে, ওয়ান ইয়ারে, যতটা পরিমাণ গুডস এবং সার্ভিস, গুডস বলতে চাল, ডাল, আলু, পটল, ফোন, বাইক, টিভি, এসি, গাড়ি সবকিছু বোঝাচ্ছে। সার্ভিস বলতে ব্যাংকিং সার্ভিস, ইন্স্যুরেন্স সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিস, টেলিকম সেক্টর থেকে যে সার্ভিস পাওয়া যায় ইত্যাদি সার্ভিস। তাহলে এক বছরে কোনো দেশে যে পরিমাণ গুডস এবং সার্ভিস উৎপন্ন হয় তার যে মানি ভ্যালু, তার যে মানি ভ্যালু মানে যত টাকার জিনিস, যত টাকার গুডস এবং যত টাকার সার্ভিস এক বছরে উৎপাদিত হয় তার যোগফল, সেটাকে বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি। একটা দেশের সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এই যে ন্যাশনাল ইনকামটাকে আমরা তিন ভাবে মাপতে পারি। ন্যাশনাল ইনকামকে মেজার করা যায় তিন রকম ভাবে। সেই জন্য আমি কিন্তু এতক্ষণ সার্কুলার ফ্লো অফ ইনকামটা বুঝলাম। ক্লিয়ার? ধরুন নিজেকে দিয়ে সবাই রিলেট করুন নিজেকে। ধরুন আপনি কোথাও টিউশন পড়ান, সাপোজ, তো আপনি মাসে হিসাবে সুবিধার জন্য 100 টাকা ইনকাম করেন, ঠিক আছে? বছরে কত পাবেন? 1200 টাকা। তো আপনার এক বছরের ইনকাম হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? লিখলাম 1200 টাকা, এক বছরের ইনকাম 1200 টাকা। তাহলে আমি আপনার ইনকামটাকে কিভাবে মাপতে পারি? এক বছরের ইনকামটাকে কিভাবে মাপতে পারি? আপনার প্রত্যেক মাসের ইনকামটা যদি আমি হিসাব করি তাহলে আপনার এক বছরের ইনকামটাকে মাপতে পারি। ক্লিয়ার তো? যে মাসে 100 টাকা ইনকাম করে, তার মানে আহ বছরে সে 1200 টাকা ইনকাম করে। তাহলে ন্যাশনাল ইনকামটাকেও, দেশের ন্যাশনাল ইনকামটাকে এইভাবে মাপা যেতে পারে যে প্রত্যেকটা সেক্টর, প্রাইমারি সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর বা সেকেন্ডারি সেক্টর অ্যান্ড সার্ভিস সেক্টর, এই চারটে সেক্টরের, তিনটে সেক্টরের যে আয় এক বছরে সেটাকে হিসাব করে আমরা দেশের ন্যাশনাল ইনকাম মাপতে পারি। তাই তো? মানে নিজেকে দিয়ে রিলেট করুন। আমার নিজের ইনকাম মাপতে পারি কিভাবে? যে এক বছরে আমি যত টাকা ইনকাম করলাম সেটা দিয়ে। তাহলে দেশের ন্যাশনাল ইনকাম ওইভাবে মাপা যায়। এটাকে বলা হচ্ছে ইনকাম মেথড। মানে যখন আমরা কারোর ইনকামটাকে যোগ করে
তার 1 বছরের ইনকাম বা কোনো দেশের ইনকামটাকে যোগ করে সেই দেশের 1 বছরের ইনকামটা মাপা, সেটাকে বলা হচ্ছে ইনকাম মেথড। মানে এই ইনকাম মেথডেও ন্যাশনাল ইনকাম মাপা যায়। 2 নম্বর বলছে প্রোডাকশন মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড। এটাকে প্রোডাকশন মেথডও বলা হয় ভ্যালু অ্যাডেড মেথড থেকে। প্রোডাকশন মেথড কি? কোনো জিনিসের কত জিনিস আমি প্রডিউস করলাম। ধরুন আমি টিউশন পড়াই না, আমি ধান চাষ করি। তো আমি 1 বছরে কতটা ধান চাষ করলাম, তার যে মানি ভ্যালু, মানে জিনিসের প্রোডাকশন কতটা হলো, সেটা আমি 1 বছরে যেটা মানি ভ্যালু, সেটাকে আমি বলতে পারি যে এটা এইভাবে আমার ইনকামটাকে এইভাবে মাপতে পারি যে আমার কতটা জিনিস প্রোডাকশন হলো। এটাকে বলা হচ্ছে প্রোডাকশন মেথড। নেক্সট আসছে এক্সপেন্ডিচার মেথড। তো আমার বার্ষিক আয় ছিল হচ্ছে 1200 টাকা। মাই অ্যানুয়াল ইনকাম ইজ 1200। এবার আমি যদি বছরের শেষে গিয়ে কোথায় কত টাকা খরচ করেছি আর কত টাকা আমার কাছে আছে সেটা হিসাব করি, সেটাও তো আমি সেভাবে তো আমার ইনকামটা পেতে পারি। তো যে আমি দেখছি বছরের শেষে আমি 800 টাকা খাওয়া দাওয়ায় খরচ করেছি, 200 টাকা ফোনে বিল ভরেছি, আর হচ্ছে 200 টাকা আমার পকেটে আছে। তাহলে আমার ইনকাম কত? মানে নাক বেড, এই কান বেড দিয়ে নাক ধরা, এরম ভাবে ধরা নাকটাকে, এইভাবে না ধরে, মানে আমার খরচাটাকে দিয়ে আমি আমার ইনকামে আসছি। তাহলে যখন আমার খরচা হিসাব করে যে 800 টাকা খাওয়া দাওয়ায় খরচ, 200 টাকা ফোনের বিল, আর 200 টাকা পকেটে আছে, তাহলে এই হচ্ছে আমার 1200 টাকা আমার ইনকাম। তাহলে দেশের ন্যাশনাল ইনকামও এইভাবে মাপা যায় যে কোথায় কত টাকা খরচা হয়েছে, সেটা যদি আমি মানে ব্যাক ক্যালকুলেশন করি তাহলে আমি আমার ইনকামটা পেয়ে যাবো। তাহলে ন্যাশনাল ইনকাম মাপার 3টে মেথড হয়। একটা প্রোডাকশন মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড, আর একটা হচ্ছে ইনকাম মেথড, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড মানে সেখানে ব্যয়টাকে কনসিডার করা হচ্ছে। ইনকাম মেথড মানে সেখানে ইনকামটাকে কনসিডার করা হচ্ছে। ভ্যালু অ্যাডেড বা প্রোডাকশন মেথড মানে কত টাকার জিনিস প্রডিউসড হয়েছে সেটাকে ক্যালকুলেট করে আমরা ন্যাশনাল ইনকাম মাপছি। নেক্সট স্লাইড। কত নম্বর স্লাইড আছে? 9, 10। এটাও হয়ে গেছে। হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, যেটা আমি তখন মুখে বললাম সেটাই। ন্যাশনাল ইনকাম ইজ দ্য সাম টোটাল of factors incomes earned by normal residents of a country during the period of 1 year. National income is also defined as the sum total of market value of final goods and services by normal residents of a country in 1 year. 1 বছরে দেশের নর্মাল রেসিডেন্ট বলতে এখানে সিটিজেন মানে পলিটিক সিটিজেনের সাথে গুলিয়ে ফেললে হবে না। নর্মাল রেসিডেন্ট কাদের বলে? যারা অন্তত 1 বছর ধরে আমাদের দেশে আছে, তারাই দেশের নর্মাল রেসিডেন্ট। ঠিক আছে, এখানে নর্মাল সিটিজেন কিন্তু বলিনি। নর্মাল রেসিডেন্ট মানে কি? যারা অন্তত 1 বছর ধরে আমাদের দেশে আছে এবং তাদের উৎপাদন আমাদের দেশে করছে, কোনো জিনিস উৎপাদন করছে, তাদেরকে নর্মাল রেসিডেন্ট বলছে। দেশের নর্মাল রেসিডেন্ট বছরে একটা দেশে যে পরিমাণ মূল্যের গুডস এবং সার্ভিস উৎপাদন করে তাকে ন্যাশনাল ইনকাম বলে। এটা আমরা আগে দেখেছি। নেক্সট স্লাইডে আমরা এবার আমরা দেখব এবার আমরা দেখব যে ন্যাশনাল ইনকাম মাপা। আমরা তো দেখলাম যে ন্যাশনাল ইনকাম মাপার 3টে পদ্ধতি হয়, মেজার্স হয় 3। কি কি? ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, আর হচ্ছে প্রোডাকশন মেথড। 3টে মাপার পদ্ধতি হয়। এবার আমাদের দেশে ন্যাশনাল ইনকাম মাপা কবে থেকে শুরু হয়, কে শুরু করে, সেগুলো আমরা দেখব। ঠিক স্যার, আছে, হ্যাঁ বলুন। স্যার বলছি একটু 10 নম্বর স্লাইডটা আরেকবার দেখাবেন, মানে আগের স্লাইডটা একটু দেখাবেন আরেকবার। হ্যাঁ দেখাচ্ছি, স্লাইডটা পেয়ে যাবে তো। কোনো ডাউট আছে? না স্যার, ওই একটুখানি মিস করে গেছিলাম লাস্টের দিকটা, ওর জন্য। স্লাইডটা পেয়ে যাবে ওকে ওকে। ইউটিউব চ্যানেলে, হ্যাঁ ওখানে আপলোড করে দেওয়া হয়। আচ্ছা স্যার। আমরা এবার দেখবো যে ন্যাশনাল ইনকাম মাপার তো পদ্ধতি দেখলাম, এবার দেখবো যে আমাদের দেশে কবে প্রথম ন্যাশনাল ইনকাম মাপা হয় সেই ইতিহাসটা দেখবো। The first attempt
টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ওয়াজ মেড বাই দাদাভাই নওরোজি। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন স্টেটের পিএসসি তে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিসিএস এ নয়, বিভিন্ন স্টেটের পিএসসির যে কোনো পরীক্ষায় বা অন্যান্য যে কোনো পরীক্ষায়, সিএইচএস এর লোক, সব পরীক্ষায় সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষাগুলো কিন্তু এসছে, সেগুলো এগুলো সেই জন্য এক জায়গায় পড়া। দাদাভাই নওরোজি 1867-68 সালে প্রথম আমাদের দেশের ন্যাশনাল ইনকাম মাপার চেষ্টা করেন। দাদাভাই নওরোজি নাম শোনা আছে তো সবার? তিনি প্রথম চেষ্টা করেন ন্যাশনাল ইনকাম মাপার। তার তিনি যখন মেপেছিলেন, তার এস্টিমেট অনুযায়ী এক একজন পার ক্যাপিটাল মানে ইনকাম ছিল আমাদের 20 টাকা। 20 টাকা ছিল একজন মানুষের, ভারতবর্ষের 1 বছরের ইনকাম। মানে টোটাল ইনকামকে যদি দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে দিই আমরা, তখন সেটা আমরা পাই একজনের ইনকাম। সেটাকেই বলা হয় পার ক্যাপিটা ইনকাম। একজনের ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে এবং তার ফ্যামিলির আয় যদি 25 টাকা হয়, তাহলে এক একজনের ইনকাম কত? টোটাল ইনকাম ডিভাইডেড বাই ফ্যামিলি মেম্বার 5 টাকা। সেরকম করেই জিডিপি কে বা ন্যাশনাল ইনকামকে আমরা যদি দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করে দিই, তখন এই হচ্ছে আমরা সেই দেশের পার ক্যাপিটা ইনকাম। তো এই দাদাভাই নওরোজি যখন 1867-68 সালে ন্যাশনাল ইনকাম বের করেন, সেই অনুযায়ী 1 বছরে আমাদের দেশের একজন মানুষের আয় ছিল মাত্র 20 টাকা। এরপরে নেক্সট যেটা বলছে, দ্য ফার্স্ট সায়েন্টিফিক মেথড ওয়াজ মেড বাই প্রফেসর VKRV রাও ইন 1931-32। ঠিক আছে, প্রথম সায়েন্টিফিক ভাবে মাপে কে? VKRV রাও। এই কোশ্চেনটাও এসছে অনেকবার। VKRV রাও প্রথম সায়েন্টিফিক্যালি ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম। নেক্সট, দ্য ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্প্ট was made by National Income Committee headed by Professor PC Mohanbis in 1949। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রথম 1949-এ অফিসিয়ালি ন্যাশনাল ইনকাম মাপার প্রচেষ্টা করে। কার আন্ডারে? আন্ডার প্রশান্ত চন্দ্র মহলনবিশ। According to the National Income Committee report 1954, national income of India was 8,710 crore। তাহলে ন্যাশনাল ইনকাম কমিটি রিপোর্ট যেটা 1954 সালে হয়েছিল, তার মত অনুযায়ী মানে তার হিসাব অনুযায়ী ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ছিল, ভারতের ন্যাশনাল ইনকাম ছিল 8,710 কোটি টাকা। এবং যদি তখনকার জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা তা পেয়েছিলাম মাসে, এই বছরে প্রত্যেক ব্যক্তির আয় ছিল 225 টাকা। মানে পার ক্যাপিটা ইনকাম ওয়াজ 225। এইগুলো নাম্বারগুলো মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসতে পারে, খুব কঠিন কোশ্চেন হয়, এসব নাম্বার আস করতে পারে। ইন ইন্ডিয়া CSO সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সে কি করে? এটা 1949 সালে গঠিত হয়। এ হচ্ছে ন্যাশনাল ইনকাম মাপে দেশের কত ন্যাশনাল ইনকাম হলো। এই যে আমরা বের করছি না, এত হয়েছে এত টাকা, এটা এখনো হয়। দেশের ন্যাশনাল ইনকাম 1 বছরে কত হলো সেটা কে মাপে? সেটা মেজার করে কে? CSO। বাট CSOর এখন নাম চেঞ্জ হয়ে গেছে। CSOর নাম হয়ে গেছে এখন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। CSO কোশ্চেন এসছে অনেকবার, কিন্তু বর্তমানে যদি কোশ্চেন আসে, CSO অপশন দিল, সঙ্গে এটাও অপশন দিল, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিসও দিল, তাহলে সেটা কিন্তু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস নামটাই হবে, কারণ নামটা এখন চেঞ্জ হয়ে গেছে। এই সংস্থা কি করে? ন্যাশনাল ইনকাম প্রকাশ করে, যে 1 বছরে দেশের আয় কত হয়েছে, জাতীয় আয়, সেটা প্রকাশ করে, পাবলিশ করে CSO। বাট এই যে সংস্থা CSO কে আর একটা সংস্থা ডকুমেন্টস এনে দেয়। ঠিক আছে, ধরো যে কোনো অফিসের বস, তিনি অফিসের কোনো একটা নোটিফিকেশন তিনি জারি করেন, তিনি প্রকাশ করেন, কিন্তু তাকে সেই নোটিফিকেশনটা বা সেই যে তথ্যগুলো এনে দিচ্ছে কে? তার নিচের তলার যা কর্মীরা আছে তারা। ঠিক আছে, সেরকমই CSO ন্যাশনাল ইনকামটা ঘোষণা করে যে এত হলো এত হলো পার ইয়ার, কিন্তু CSO কে তথ্য দেয় কে? CSO কে যে সংস্থাটা তথ্য দেয় তার নাম NSSO, বাট এটার নাম এখন চেঞ্জ হয়ে হয়েছে NSO 2019 সালে।
তাহলে এখন উত্তরটা কি হবে? এন, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এ হচ্ছে কি করে? সিএসও কে ঠিক আছে, এগুলো মানে ফ্রিকোয়েন্টলি এগুলো মুখস্থ করার জিনিস, কিছু নেই। আমরা তাহলে এবার নেক্সট স্লাইডে যেতে পারি।